প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে ম্যাথ ক্লাস। তবে ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, তার জন্য এই ম্যাথগুলো রিভিশন করা খুবই দরকার পরীক্ষার আগে। আর 2-4 দিন সময় আছে, তো শুরু করা যাক। যে ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে একবার রিভিশন ক্লাস তো শুরু করছি। দুটো ম্যাথ। প্রথম ম্যাথ বলেছে 6 জন পুরুষ একটি কাজ 20 দিনে শেষ করতে পারে। একই কাজ 8 জন মহিলা 32 দিনে শেষ করতে পারে। কাজটি 5 জন পুরুষ এবং 8 জন মহিলা একসাথে কত দিনে শেষ করতে পারবে? তো 6 জন পুরুষ কত দিনে করতে পারে? 20 দিনে, এটা পুরুষ, ইকুয়াল 8 জন মহিলা কত দিনে করে? 32 দিনে শেষ করতে পারে। আমরা এখান থেকে মহিলাতে কনভার্ট করে নিই। M ইকুয়াল টু 64M, অর্থাৎ 15M সমান সমান 32M। বোঝা গেল? 15M সমান সমান 32M, অর্থাৎ 15 জন পুরুষ সমান সমান 32 জন মহিলা এখানে বেরোলো। 15 জন পুরুষ সমান সমান 32 জন মহিলা বেরোলো। শেষের লাইনে কি বলেছে? 8 জন পুরুষ, 5 জন পুরুষ আর 8 জন মহিলা। শেষের লাইনে দেখো 5 জন পুরুষ আর হচ্ছে 8 জন মহিলা একসাথে কত দিনে করবে। এখান থেকে আমি মহিলাতে কনভার্ট করে নিই আগে। 15 জন পুরুষ সমান সমান 32 জন মহিলা, তাহলে 15 জন সমান সমান যদি 32 জন হয় তাহলে একজন পুরুষ সমান সমান কত, আর এখান থেকে আমি নিয়ে আসবো 5 জন পুরুষ সমান সমান কত। তাহলে 5 জন পুরুষ সমান সমান কত মহিলা পেয়ে যাব আমি? তাহলে 32/3 মহিলা, প্লাস করে দিতে হবে এই মহিলাটাও, এই 8 মহিলাটাও প্লাস করব, তাহলে টোটাল মহিলাতে কনভার্ট হলো। তাহলে কত হয়ে যাবে? 56/3 মহিলা টোটাল মহিলা। এবার মহিলা দিয়ে অঙ্ক করব যে 8 জন মহিলা 32 দিনে করে, 8 জন মহিলা করে 32 দিনে। প্রথমের লাইনে 8 জন মহিলা 32 দিনে, তাহলে একজন মহিলার সময় বেশি লাগবে আর এতজন মহিলার সময় কম লাগবে। উপরে 3 চলে যাবে, 7 8 56, এত দিনে 96/7 বেরোলো উত্তর। 96/7 দিনে কাজটি শেষ হবে। নেক্সট অঙ্ক। বোঝা গেল? কনভার্ট করে নিলাম পুরুষ থেকে মহিলাতে। এখান থেকে 15 জন পুরুষ সমান 32 জন মহিলা, তাহলে একজন পুরুষ সমান সমান কত? 32/15। আর এখানে ছিল 5 জন পুরুষ আর 8 জন মহিলা, তাহলে 5 জন পুরুষ সমান কত? 32/3, তার সাথে এই মহিলাটা অ্যাড করে দিলাম, টোটাল মহিলা হয়ে গেল। এবার এখান থেকে মহিলা দিয়ে অঙ্ক করি। 8 জন মহিলা 32 দিন যদি লাগে, তাহলে একজন মহিলার বেশি দিন লাগবে। কম দিন লাগলে তো নিচে বসতো 8, বেশি দিন লাগবে, তাই 8 উপরে 32 × 8। আর এতজন মহিলা সমান সমান কত দিনে করবে? ক্লিয়ার? 96/7 দিনে। নেক্সট অঙ্ক। এক ব্যক্তি 3 মাসে যা উপার্জন করেন 4 মাসে তা খরচ করেন। 3 মাসে 4 মাস, অর্থাৎ 1 2 3, আর 4 মাসে খরচ করেন। 3 মাসে ধরে নিলাম 3 টাকা সে উপার্জন করে, তাহলে মাসে কত? 1 টাকা করে। তাহলে 4 মাসে 4 টাকা উপার্জন করবে, কিন্তু 3 মাসে যা উপার্জন করে সেই টাকাটা খরচা করে দেয়। তার মানে প্রত্যেক 4 মাসে সে 1 টাকা করে সঞ্চয় করতে পারছে। 3 মাসের টাকাটা সে খরচা করে দিবে, এই 3 মাসের টাকাটা, এটাই এখানে। প্রত্যেক মাসে 1 টাকা করে হলে 4 মাসে 4 টাকা, 3 মাসে 3 টাকা। তাহলে 3 টাকা খরচা করে দেয়, 1 টাকা সঞ্চয় থাকে তার প্রত্যেক 4 মাস। এরকম রিপিট হবে 12 মাসে। কয়বার সঞ্চয় করতে পারবে? মাত্র 3 টাকায়, 3 ইউনিটই 1 বছরে, তাই না? 1 বছরে 3 ইউনিটই সঞ্চয় করতে পারবে। তো বলে দিয়েছে যদি তার মাসিক সঞ্চয় 1000 টাকা হয়, যদি তার মাসিক সঞ্চয় যদি তার মাসিক আয় 1000 টাকা হয়, মানে মাসে সে 1 টাকা উপার্জন করছে, আর 4 মাসে গিয়ে সেই 4 টাকা উপার্জন হবে, 3 মাসেরটা 3 টাকা উপার্জনের টাকা খরচা করে দিচ্ছে, তাহলে 1 টাকায় সঞ্চয় থাকছে। তো বলে দিয়েছে মাসিক আয় যদি তার, অর্থাৎ 1 ইউনিটের মান যদি 1000 টাকা হয় আর বছরে 3 বারই সে সঞ্চয় করতে পারছে, তাহলে কয় টাকা সঞ্চয় করবে? 3000 টাকা। 3000 টাকা সঞ্চয় করবে।
নেক্সট অঙ্ক, এ ও বি দুটি পাত্রে 2:3 এবং 4:3 অনুপাতে অ্যাসিড ও জল মিশ্রিত আছে। কত? 2:3 আর 4:3 অনুপাতে জল মিশ্রিত, অ্যাসিড ও জল মিশ্রিত আছে। অ্যাসিড আর ওয়াটার, অ্যাসিড আর ওয়াটার। কত অনুপাতে মিশ্রণ দুটিকে নিয়ে মেশালে নতুন মিশ্রণে অ্যাসিড ও জলের পরিমাণ অর্ধেক অর্ধেক হবে? অর্ধেক অর্ধেক বলতে 1/2 1/2। তাহলে এখান থেকে অনুপাত কত পাচ্ছি? 1:1। তাহলে 2:3 অ্যাসিড আর ওয়াটার, 4:3 অ্যাসিড আর ওয়াটার, 1:1 অ্যাসিড আর ওয়াটার। কত অনুপাতে মিশ্রণ দুটিকে নিয়ে মেশালে এই অনুপাতটা হবে? তাহলে আমাদের কাজ হচ্ছে এবার কি? ইকুয়াল করা। ইকুয়াল মানে যোগ করা। আগে কাজ হচ্ছে যোগ করা। যোগ করলে 5, যোগ করলে 7, যোগ করলে 2। ঠিক আছে, এবার ইকুয়াল করব। 2 3 5, 4 3 7, 1 1 2 যোগ করে নিলাম। এবার আমাদের কাজ হচ্ছে ইকুয়াল করা। এর সাথে যদি 14 গুণ করি, 5 14 70, এর সাথে 7 10 70, এর সাথে 35। কেন 35? এই যে 5 7 35, 5 2 10, 7 2 14, এইভাবে মিলিয়ে নিলাম। যদি এরকম যদি না হয় ছোট সংখ্যা দিয়ে, তাহলে নিতেই হবে বড় সংখ্যা। কত কত গুণ করলাম। এবার যে কোনো একটা নাও, একটা নিয়ে অঙ্ক শুরু করো, এলিগেশন করে দাও। যে কোনো একটা অ্যাসিড নিয়ে 14 দুগুণে গুণ করো, 14 দুগুণে 28, 4 10 40, 35 1 35, গুণ করে এলিগেশন করে বিয়োগ করে দাও। এখানে 5, এখানে থাকবে 7। উত্তর আমার কমপ্লিট। যে কোনো একটা। এটাও নিতে পারো। 3 14 42, 3 10 30, 35 1 35, বিয়োগ করলে কত? 5, এখানে বিয়োগ করলে 7। ওটাই আসবে উত্তর, ওটাই আসবে। যে কোনো একটা নিতে পারো। ঠিক আছে, নেক্সট অঙ্ক বলেছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 70 বর্গ সেন্টিমিটার। এটা একটা বর্গক্ষেত্র, এর ক্ষেত্রফল হচ্ছে 70 বর্গ সেন্টিমিটার। অর্থাৎ এর বাহু যদি এ হয়, তাহলে বাহু স্কোয়ার সমান সমান 70। তাহলে এ সমান সমান √70। এর বাহু কত? √70। এর ভেতরে একটা বর্গক্ষেত্র আছে। এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে এর ব্যাসার্ধটা বের করতে হবে। এখান থেকে এই পর্যন্ত কত? একটা বাহুর দৈর্ঘ্য যা তাই। তার মানে কি? এটা √70। এর অর্ধেক কত? √70/2। √70/2। তাহলে এটা হচ্ছে আর এর মান। তাহলে আমরা বসাতে পারি পাই আর স্কোয়ার। তাহলে পায়ের মান কত? 22/7। √70 স্কোয়ার হলে এখানে শুধু 70 আর নিচে 4। 7 10 70, 2 2 4, 5 2 10, 11 2 22, কেটে গেলে কত থাকে? 55। উত্তর কত? 55। নেক্সট অঙ্ক, একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 20 ও 30 মিনিটে ভর্তি হয়। দুটি নল একই সঙ্গে খুলে দেওয়া হয়। প্রথম নলটি কখন বন্ধ করতে হবে যাতে চৌবাচ্চাটি 10 মিনিট বেশি সময় নিয়ে ভর্তি হয়? 10 মিনিট বেশি নিবে। এ 20 মিনিটে আর একটা 30 মিনিটে ভর্তি করে। লসাগু কত? 60। ক্ষমতা 2, ক্ষমতা 3, ক্ষমতা 2। তাহলে একসাথে যদি ভরে, তাহলে এদের কত মিনিট লাগবে? 5 12 7 60, 12 মিনিটে ভরে যাবে একসাথে করলে, তাই না? কিন্তু বলেছে একসঙ্গে খুলে দেওয়া হয়। প্রথম নলটি কখন বন্ধ করতে হবে? একে বন্ধ করতে হবে যে চৌবাচ্চাটি 10 মিনিট বেশি সময় নেয়। তো বেশি কে চলবে? এইটা, তাই না? এইটা বেশি চলবে। 10 মিনিট যদি বেশি চলে, তাহলে সে 20 ইউনিট ভরবে। তাহলে তার আগে 40 ইউনিট, 20 যদি বাদ দিই 40 থাকছে। এই 40টা তারা 2 জনে ভরছিল। এই 40টা তারা 2 জনে ভরছিল। 2 জনের ক্ষমতা কত? 5। 5 দিয়ে ভাগ করলে 8 মিনিট তারা চলছিল। 8 মিনিটের পরে প্রথমটা বন্ধ। বোঝা গেল? একটু আওয়াজ আসবে, পাশের বাড়ি বিয়ে হচ্ছে, ডিজের সাউন্ড আসছে। একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার অর্ধেক। একটা বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4 × বাহু এবং একটি আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য যদি x ধরি এবং y প্রস্থ, এর অর্ধেক /2। এবার এখানে মান দিয়ে দিয়েছে যে দৈর্ঘ্য 12 সেন্টিমিটার এবং প্রস্থ 8 মিটার, 12 মিটার আর 8 মিটার। 2 2 কেটে গেল। তাহলে 4a = 20, a = 5। তাহলে বর্গক্ষেত্রের বাহু কত? বাহু আমরা 5 পেলাম। বর্গক্ষেত্রের বাহু 5 পেলাম। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত? বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এটা, বাহু 5। তো কর্ণ সমান সমান আমরা লিখতে পারি √2 × বাহু। √2 × বাহু, অর্থাৎ বাহু 5 আর √2, এটা হচ্ছে কর্ণ। 5 √2। এগুলো কেন করছি? রিপিট,
রিভিশন কিছু কিছু প্রশ্ন আছে, অঙ্কগুলো আছে যেগুলো রিভিশন করলে কি তার ফর্মুলা সূত্র এগুলো রিপিট হবে এবং মনে থাকবে। নেক্সট অঙ্ক, এ এবং বি এর মাসিক আয়ের অনুপাত 5:4, 5:4, এটা হচ্ছে তাদের আয়, এবং এদের ব্যয়ের অনুপাত 3:2, এটা হচ্ছে ব্যয়। তাহলে আয় থেকে ব্যয় বাদ দিলে কি পড়ে থাকে? সঞ্চয় পড়ে থাকে, এটা তাদের সঞ্চয়। এই টাইপের অঙ্ক শর্টকাট, যদি অনুপাত একই নামে, বিয়োগ করার পর যদি একই সঞ্চয়ের অনুপাত নামে তবে, আর যদি না হয় তাহলে চেঞ্জ করতে হবে। এদের মধ্যে পার্থক্য এদের সাথে গুণ করতে হবে দুটোর সাথেই, এবং এদের মধ্যে পার্থক্যটা এদের দুটোর সাথেই গুণ করতে হবে, এবং নতুন আয় ব্যয় চলে আসবে, সেই নতুন আয় ব্যয় দিয়ে শুরু করতে হবে অঙ্ক। এখানে কিন্তু তারা চেঞ্জ করতে হচ্ছে না, তাই এটা দিয়েই অঙ্ক কমপ্লিট হবে। ঠিক আছে, উভয় 800 টাকা সঞ্চয় করে, অর্থাৎ উভয় 2 ইউনিট সমান সমান 800 টাকা, 1 ইউনিট সমান সমান 400 টাকা। তাহলে এর আয় কত? 4×5 = 20, 2000 টাকা। এর কত? 4×4 = 16। তাহলে এর হচ্ছে 2000 টাকা, বির হচ্ছে 1600 টাকা। তো এর মাসিক আয় কত? 2000 টাকা, বি এর 1600 টাকা। এরটা চেয়েছে, তাহলে এটা উত্তর। নেক্সট অঙ্ক বলেছে 2000 টাকার 20% হারে 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য। সূত্র হচ্ছে P × R/100 স্কোয়ার ইকুয়াল টু অন্তর বা পার্থক্য। তো P টাকা কত? 2000 টাকা। R% কত? 20%। বাস এইটুকুই, 5×20 = 100। তাহলে 2000 × 1/25, তাই না? 5×5 = 25, 4×5 = 20, 5×16 = 80, সরি 5×8 = 40। কত টাকা হবে? 5×8 = 40, 80 টাকার পার্থক্য হবে, তাই না? কত টাকার পার্থক্য হবে? 80 টাকার পার্থক্য। নেক্সট অঙ্ক, এই অঙ্কটা খুব ভালো করে দেখবে, এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। বলেছে বার্ষিক হারে চক্রবৃদ্ধি হলে 3 বছরে 8 গুণ টাকা হয়। এই অঙ্কটা নামতা পরে হয় না, এই একটাই অঙ্ক আছে নামতা পরে হয় না, একে পুরোপুরি ডিটেলসে করতে হয়। বলেছে বার্ষিক হারে চক্রবৃদ্ধি হলে 3 বছরে 8 গুণ টাকা হয়, অর্থাৎ P টাকা 1 + R/100 3 বছরে কত হয়? 8 গুণ, 8P। এটা বলেছে কত সময়ে একই চক্রবৃদ্ধি হারে একই পরিমাণ টাকা 16 গুণ হবে। আবার বলেছে কত সময়ে, তাহলে আবার একটা সমীকরণ ওইটাই সাজাতে হবে, কিন্তু কত সময়, n টাইমে কত গুণ হবে? 16 গুণ হবে, এটাও বলেছে, তাই না? তো এখান থেকে আমরা কি পাই? পিপি যদি কেটে দিই, এই 8কে আমরা 2^3 লিখতে পারি। 2^3 লিখলে তাহলে এইটুকুর মান আমি পাচ্ছি, এই যে এইটুকু, 1 + R/100 = 2, তাই না? 1 + R/100 = 2 পাচ্ছি আমরা মান। ক্লিয়ার? 2 আমরা পেলাম এই জায়গাটা। এখানে পাওয়ার সেম হয়ে গেছে, দরকার নেই। 1 + R/100 = 2 পেলাম। এখানেও কেটে দিই, তাহলে এইটুকুর মান আমরা কত পেয়েছি? 2 পেয়েছি, তাই না? এই যে এইটুকুর মান 1 + R/100 = 2, তাহলে ওই এর ভিতরে 2 বসিয়ে দিলাম এটা, আর পাওয়ার n থেকে গেল, ইকুয়াল 16কে আমরা ভাঙলে কত পাই? 2^4 পাই। তো এখানেও বেস 1 হয়ে গেল, n এর মান 4 চলে আসলো, n = 4 বছর। উত্তর। ক্লিয়ার? কত বছর? 4 বছর। এই অঙ্কটার নামতা আকারে আসে না, বাকি মোটামুটি সবগুলোই চলে আসে। নেক্সট অঙ্ক বলেছে একজন ব্যক্তি যদি 10 কিমি/ঘন্টার পরিবর্তে 14 কিমি/ঘন্টা বেগে হাঁটেন, তাহলে তিনি 20 কিমি বেশি হাঁটতেন। তার মানে কি? দুটো স্পিড, একটা হচ্ছে 14 কিমি/আওয়ার, স্পিড ইন্টু টাইম, মাইনাস স্পিড ইন্টু টাইম ইকুয়াল টু 20 কিমির পার্থক্য হয় এদের মধ্যে। স্পিড ইন্টু টাইম দূরত্ব, স্পিড ইন্টু টাইম দূরত্ব, সেই দূরত্বের পার্থক্য কত? 20 কিমি বেশি হাঁটতেন বলতে এটা পার্থক্য। তাহলে 4t, তাই না? 4t ইকুয়াল টু কত? 20, t = 5। 10 কিমি/ঘন্টার পরিবর্তে, বলেছে 10 কিমি/ঘন্টার পরিবর্তে যদি সে 14 কিমি/ঘন্টা বেগে হাঁটতেন, তাহলে 20 কিমি বেশি হাঁটতেন। তার মানে কি? এটা ছিল তার প্রকৃত গতিবেগ 10 কিমি/আওয়ার, তাই না? আর এটা ছিল পরের। তো আমরা এখানে টাইম কত পেলাম? 5 ঘন্টা পেলাম, তাই না? তো 5 ঘন্টা পাওয়া মানে প্রকৃত গতিবেগ কত? 5×10 = 50, 50 কিমি/আওয়ার হচ্ছে প্রকৃত গতিবেগ। আর পরে বাড়িয়েছে 5×14 = 70, পরে বাড়িয়েছে, এটা 70 করেছে পরে, তবেই তো 20 কিমি বেশি হেঁটেছে ঘন্টায়, তাই না? বেরিয়ে গেল। তাহলে প্রকৃত গতিবেগ কত? 50 কিমি/আওয়ার। নেক্সট অঙ্ক, দুটি সংখ্যার যোগফল 55 হলে, এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায়
আসবে একটা দুটো এখান থেকে এলসিএম লসাগু গসাগু থেকে। দুটি সংখ্যার যোগফল 55 হলে, বলেছে দুটি সংখ্যার যোগফল 55 এরকম যোগফল 55 এবং এই সংখ্যাগুলির গসাগু 5 এবং লসাগু হচ্ছে 120, তাহলে সংখ্যাগুলির অনন্যকের যোগফলের মান কত? আমরা কি জানি, লসাগু ইন্টু গসাগু সংখ্যাগুলির অনন্যকের মান মানে 1/a প্লাস 1/b, এর মান চেয়েছে। অনন্যক বলতে 1/a প্লাস 1/b এটা চেয়েছে। আমরা জানি লসাগু ইন্টু গসাগু সংখ্যা দুটির গুণফল, তো লসাগু কত 120 আর গসাগু কত 5, গসাগু 5, সংখ্যা দুটির গুণফল, তার মানে কি দুটো সংখ্যা এর মধ্যেই আছে। তাহলে একে যদি আমরা লসাগু উৎপাদকে ভেঙে দিই তাহলে পেয়ে যাব দুটো সংখ্যার মধ্যে কত দিয়ে যায়, 5 24 এত 1, আবার ভাঙি 3 8 24, আবার একটু ভাঙি 4 2 8, আবার একটু ভেঙে ছোট করে রেখে দিই। তো এখান থেকে আমরা কি পাই একটা দেখো, 2 2 4 4 2 8, 5 8 40, আমরা যদি 40 নেই আর একটা যদি নেই 3 5 15, তবেই তো দুটো মিলে 55 হয়, দুটো মিলে 55 হয় তো 40 আর 15, তাহলে এদেরই অনন্যক। আবার এদের তুমি লসাগু করো 120 হবে, এদের গসাগু করো, দেখো 15 দিয়ে যদি 40 কে গসাগু করি 15 2 30, 10 থাকলো, 10 1 কে 10, গসাগু 5, আবার এদের লসাগু করো 40 আর 15, লসাগু 120 আসবে, প্রুভ হলো। তাহলে এদের অনন্যক বলতে এবার আমরা এদের অনন্যক করতে হবে 1/40 প্লাস 1/15, এদের অনন্যক। তাহলে লসাগু কত 120, তাহলে 3 প্লাস 8 11/120, এদের অনন্যকের যোগফল হচ্ছে 11/120। এই টাইপের অঙ্ক লসাগু গসাগু, লসাগুর মধ্যে লুকিয়ে থাকে বেশিরভাগই সংখ্যা চাইলেই। নেক্সট অঙ্ক, পরপর 5টি বিজোড় সংখ্যার গড় হলো 61, এটা হচ্ছে গড়, পরপর 5টা বিজোড় সংখ্যার গড় এত, এটাই মিডিলের সংখ্যা। পরীক্ষার হলে আসলে এই টাইপের যা বলবে গড় ওটাই মাঝের সংখ্যা। শিখিয়েছি অনেক টাইপের অঙ্ক ছিল এই টাইপের, যারা ক্লাস দেখেছে শুরু থেকে তারা বুঝতে পারবে হ্যাঁ কি করতে চলেছে স্যার। এটাই মিডিলের, এটাও বিজোড়, এর আগের বিজোড় কত 59, এর আগেরটা কত 57, 5টা বলেছে, এদিকে দুটো নিলাম এরপরে দুটো নিব 63 65, হয়ে গেল 5টা। এটা মিডিলের, দুটোই পাশে হয়ে গেল 5টায়। বলেছে এবার ছোটটা আর বড়টার মধ্যে পার্থক্য কত, ছোটটা কত 57, বড়টা কত 65, 8-এর পার্থক্য, সর্বনিম্ন সংখ্যা আর সর্বোচ্চ সংখ্যার মধ্যে পার্থক্য 8। নেক্সট অঙ্ক, এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, স্কিপ করবে না, খুবই সুন্দর অঙ্ক। যতগুলো অঙ্ক এনেছি আজকে প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় বারবার আসে। একজন ঠিকাদার 40 দিনের মধ্যে একটি কাজ করার দায়িত্ব নেয়। ঠিকাদার 40 দিনে কাজটা কমপ্লিট করবে, কন্ট্রাক্ট নিয়ে নিয়েছে 40 দিনে কাজটা আমি কভার করে দেব। তিনি শুরুতে 100 জন লোক, সে 100 জন লোক নিয়ে আসে এবং 35 দিন পর আরো 100 জন নিযুক্ত করেন। 35 দিন পর আরো 100 জন নিযুক্ত করেন, তা কারণ কেন নিযুক্ত করেছে? 35 দিন পর আরো 100 জনকে নিযুক্ত করেন এবং নির্ধারিত সময়ে কাজটি শেষ করেন। সে বুঝতে পেরে গেছে 40 দিনে কাজ আমার শেষ হবে না, 35 দিন পর আরো 100 জন আরো এনেছে, তবেই তো 40 দিনের কাজটা কভার হবে। বুঝতে পেরেছে বলেই 35 দিন কাজ হওয়ার পর 100 জনকে আরো নিয়ে আসে, না নিয়ে আসলে 40 দিনে কাজ কভার হতো না। সেটাই বলেছে, যদি না নিয়ে আসতো, অতিরিক্ত লোক না নিয়োগ করতো, তাহলে কাজটা কতদিন পিছিয়ে যেত, পিছিয়ে শেষ হতো, অবশ্যই পিছিয়ে শেষ হতো। সেই জন্য 100 জন লোককে আরো নিয়োগ করেছে। তাহলে এখানে আমাদের ধরে নিতে হবে, সাপোজ 40 দিনে কন্ট্রাক্ট নিয়েছে, 35 দিনের পরে আরো 100 জন আরো এনেছে, অতিরিক্ত 100 জন, কেন? কাজটা শেষ হবে না বলে 40 দিনের মধ্যে। কারণ 35 দিনের পরে আর 5 দিনই হাতে থাকছে তার,
তাই না? তো 40 দিন হয়ে যাবে, সেই জন্য 100 জন আরো এনেছে। তাহলে আমাদের এখানে ধরে নিতে হবে যে একটা লোকের এক ইউনিট করে ক্ষমতা, তাহলে 100 জন লোকের 100 ক্ষমতা, আর 35 দিন, তাহলে ক্ষমতার সাথে 35 গুণ করলে তাহলে তারা 35 দিনে এত ইউনিট কাজ করেছে, 35 দিনে এত ইউনিট কাজ করেছে, এবং শেষে 35 দিন পরে যে আর 5 দিন অবশিষ্ট আছে, আর বাকি কাজটা কভার করতে হবে, সেই জায়গাটা আগের আগের 100 জন আর পরের 100 জন, টোটাল 200 জন। আর আমরা জানি একজনের 1 করে ক্ষমতা, তাহলে এই জায়গাটা কত কাজ করেছে? 1000 কাজ করেছে। তাহলে 35 দিনে 3500 আর 5 দিনে 1000, তাহলে টোটাল কাজ তারা কত করলো? 4500 কাজ করলো। তার মানে টোটাল কাজ হচ্ছে 4500 কাজ, টোটাল কাজ 4500 কাজ। এবার বলেছে যদি 100 জন লোক নিয়োগ না করতো এই যে শেষের, তাহলে 100 জনই থাকতো তার কাছে, আর 100 জনের এক করে ক্ষমতা হলে 100 ইউনিট ক্ষমতা। টোটাল কাজকে যদি সেই ক্ষমতা দিয়ে ভাগ করে দিই আমরা, তাহলে কি পাই আমরা? দিন পাই। তার মানে যদি 100 জন যদি না আসতো, তাহলে এই কাজ 45 দিনে শেষ হতো, 4-5 দিন আরো অতিরিক্ত বেশি লেগে যেত, তাই না? অতিরিক্ত বেশি লেগে যেত। উত্তর হচ্ছে 5 দিন। ক্লিয়ার? নেক্সট অঙ্ক। এ বিন্দু থেকে বি বিন্দুতে নিচের দিকে যেতে এবং এ এবং বি এর মাঝপথে অবস্থিত সি বিন্দুতে ফিরে আসতে একটি নৌকার 19 ঘন্টা সময় লাগে। কোশ্চিনে বলেছে এ থেকে বি তে যেতে এবং এর মাঝপথে সি এখান দিয়ে যাচ্ছে এবং এই অবধি আসছে, 19 ঘন্টা সময় লাগছে। এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত? ধরে নিলাম ডি দূরত্ব, এখান থেকে এইটুকু d/2 দূরত্ব, অর্ধেক দূরত্ব। যদি স্রোতের গতিবেগ 4 কিলোমিটার হয় এবং স্থির জলে নৌকার গতি 14 কিমি পার আওয়ার হয়, তবে এ আর বি এর মাঝখানে দূরত্ব কত? তাহলে প্রথমে স্রোতের অনুকূলে যাচ্ছে, কারণ নিচের দিকে বলেছে, উপরের লাইনে স্রোতের অনুকূলে, তাহলে ডি দূরত্বটা আমরা সেম করি, ঠিক আছে? দূরত্বটা সেম করে দিচ্ছি। প্রথমে কি লিখবো? স্পিড ইনটু টাইম। এই পর্যন্ত আসতে তার লাগছে 19 ঘন্টা, তাহলে 19 ঘন্টা টোটাল টাইম লাগছে, তার থেকে আমি টি টাইম নিয়ে নিলাম 19 ঘন্টা থেকে, তাহলে একটা পাচ্ছি কি টি টাইম, আর একটা পাচ্ছি 19 মাইনাস টি। টি টাইমকে 2 ভাগ করে দিলাম, কারণ এখান থেকে এইটুকু আসতে ধরে নিলাম টি টাইম, এই বি বিন্দু থেকে সি বিন্দু মিডিল অবধি টি টাইম, কত টাইম? টি টাইম। আর এখান থেকে এই অবধি 19 মাইনাস টি, 19 মাইনাস টি। তো প্রথমে স্রোতের অনুকূলে গতিবেগ হলে কত হবে? 14 কিমি, আর হচ্ছে 4 কিলোমিটার, তাহলে 18 কিলোমিটার। তাহলে আমরা একটা লিখবো প্রথমে, বা এটা লিখতে পারি 19 মাইনাস টি। হ্যাঁ, এই মানটাই তো অনুকূলে যাবে, তাই না? অনুকূলে যাবে এইটুকু, 19 মাইনাস টি ইন্টু 18। স্পিড ইন্টু টাইম, দূরত্ব, এটা হচ্ছে অনুকূল, এদিক থেকে আসবে প্রতিকূল। 19 ঘন্টাকে 2 ভাগ করেছি, কিন্তু একটা টি টাইম, একটা 19 মাইনাস টি। 19 মাইনাস টি কোন টাইমটা? এখান থেকে যখন বি পর্যন্ত যাচ্ছে সেই টাইমটা হচ্ছে 19 মাইনাস টি। এখান থেকে যখন এখানে আসছে সেটা উল্টো দিকে আসছে, সেটার মান নিয়েছি টি, সেটার মান টি। তাহলে অনুকূলে গেলে যোগ করতে হয় 14 4 18 ইকুয়াল, বিপরীতে আসলে বিয়োগ করতে হবে 10 ইন্টু টি, 10 ইন্টু টি দূরত্ব, 10 ইন্টু টি দূরত্ব। কিন্তু এটা তো অর্ধেক দূরত্ব, এটা তো পুরোপুরি দূরত্ব এখান থেকে বি পর্যন্ত পুরোটাই, কিন্তু এটা অর্ধেক, আমরা তো ইকুয়াল করতে পারি না অর্ধেককে। তাহলে অর্ধেককে যদি আমরা 2 গুণ করে দিই, তাহলে বাকিটা এখানে টোটাল দূরত্ব এটাও হয়ে গেল, স্পিড ইনটু টাইম হয়ে গেল। তো ক্লিয়ার, বাস সমীকরণ কমপ্লিট। বোঝাতে পারলাম অঙ্কটা? এখান থেকে এই অবধি অনুকূলে যাচ্ছে, তার সময় নিয়ে নিলাম 19 মাইনাস টি। এখান থেকে যখন সি তে আসছে, উল্টো দিকে আসছে স্রোতের বিপরীতে, তখন কি আমরা টি টাইম ধরে নিলাম ওইটুকু। তো 19 মাইনাস সেই স্রোতের বিপরীতে যে টাইমটা
এই পর্যন্ত আসতে তার 19 ঘন্টা সময় লাগছে, এইভাবে গিয়ে ঘুরে এখানে আসতে অব্দি, তাই না? টোটালটা অর্থাৎ অনুকূল প্রতিকূল নিয়ে, প্রতিকূলের অর্ধেক নিয়ে, তাহলে 19 মাইনাস টি ইন্টু 18, স্পিড ইন্টু টাইম, দূরত্ব স্পিড ইন্টু টাইম 10 ইন্টু টি, কিন্তু এটা ছিল অর্ধেক দূরত্ব এই পর্যন্ত, তাকেই যদি আমরা 2 গুণ করে দিই তো টোটাল দূরত্ব হয়ে গেল। বাস ইকুয়াল করতে পারি এবার, বাস এবার করতে পারি, তাই না? তাহলে 19 ইন্টু 18 মাইনাস 18টি ইকুয়াল 20টি, তাহলে ওই পাশে গেলে 38টি, ওই পাশে গেলে এই 18টি 38টি, তাহলে 38টি যদি করতে পারি তাহলে টি এর মান পেয়ে যাবো 19 দুগুণে 38, 9 দুগুণে 18, অর্থাৎ টি এর মান হচ্ছে 9। টি এর মান আমরা 9 পেলাম, অর্থাৎ তাহলে এখানে যদি আমরা 9 বিয়োগ করে দিই তাহলে আমার কত থাকবে 10, তার মানে এই সময় বি পর্যন্ত 10 ঘন্টায় গেছিল, আর এইটুকু 9 ঘন্টা লেগেছে, 10 ঘন্টা 9 ঘন্টা। ক্লিয়ার? প্রশ্নতে বলেছে এবার যে এ আর বি এর মধ্যে দূরত্ব কত, তো এ আর বি এর মধ্যে 10 ঘন্টা লেগেছে, স্পিড কত 18, অনুকূলে 18 করেছিলাম না যোগফল, অনুকূলে যোগফল 18, যেতে লেগেছে 10 ঘন্টা, 9 পেয়েছি কোনটা, এই যে এখান থেকে এই অবধি আসতে, তাহলে বাকি 10 ঘন্টা এ থেকে বি তে গেছিল, অনুকূলে যোগফল হয় গতিবেগ, তাহলে 18 ইন্টু 10 সমান সমান কত 180 কিলোমিটার, 180 কিলোমিটার দূরত্ব ছিল এখান থেকে এখানে। নেক্সট অঙ্ক, এ এবং বি 100 মিটার দৌড়ে অংশ নেয়, এ এবং বি 100 মিটার দৌড় অংশ নিয়েছে, এ দৌড়ে 5 কিমি প্রতি ঘন্টায়, অর্থাৎ এ দৌড়ায় 5 কিলোমিটার পার আওয়ার, এ বি কে 8 মিটার এগিয়ে দিয়ে শুরু করে, এ এখানে এর থেকে 8 মিটার আগে বি, এ দৌড়াবে 100 মিটার, তাহলে বি দৌড়াবে 92 কিলোমিটার, 8 মিটার আগে দিয়ে দিয়েছে বি কে। ক্লিয়ার? এখনো তাকে 8 সেকেন্ডে পরাজিত করে, তবুও বি 8 সেকেন্ডে হেরে যায়, তবুও বি 8 সেকেন্ডে হেরে যায়। তাহলে এর যখন 5 কিলোমিটার পার আওয়ার গতিবেগ 100 মিটার দৌড়াবে, তাহলে এ কত টাইম নেয় 100 মিটার দৌড়াতে, সেটা পেয়ে যাবো। তো দূরত্ব বাই স্পিড, স্পিড কিন্তু কিমি পার আওয়ারে কে মিটার পার সেকেন্ড করতে হবে, 72 সেকেন্ড নেয়, এ 100 মিটার দৌড়াতে 72 সেকেন্ড নেয়, তবুও বি 8 সেকেন্ডে হারে, তাহলে বি এর কত সেকেন্ড লাগছে 80 সেকেন্ড লাগছে, কিন্তু বি এর 80 সেকেন্ড লাগছে, সে কিন্তু 100 মিটার দৌড়াচ্ছে না, তাকে 8 মিটার এগিয়ে দিয়েছে, তো সে দৌড়াচ্ছে জাস্ট 92 মিটার, সেই 92 মিটারই তার 80 সেকেন্ড লাগছে। এর যদি 72 সেকেন্ড লাগে তাহলে বি এর লাগবে 80 সেকেন্ড, 5 বলেছে না, তবুও 8 সেকেন্ডে পরাজিত করে, তার মানে ওই 92 মিটারটা বি এর 80 সেকেন্ড লেগে যাচ্ছে দৌড়াতে, তাহলে বি এর স্পিড পেয়ে যাব, তাহলে 92 বাই 80 মিটার পার সেকেন্ড আছে, একে কিলোমিটার পার আওয়ারে করতে হবে, বাস এইটুকুই। ঠিক আছে, 9 দুগুণে 18, এত 5 কুড়ি 100, আর কাটাকাটি করবো না, থেকে যাক, 2 ঘর পর দশমিক নিয়ে নেবো পরে, 6 নং 54, 5 4 নং 36 আর 5 41, 2 ঘর পর দশমিক নিয়ে নিলাম, 4.14, 4.14 হবে কিলোমিটার পার আওয়ার। বোঝা গেল অঙ্কটা? নেক্সট অঙ্ক, 135 টাকা কেজি এবং 126 টাকা কেজি মূল্যের চা 1:2 অনুপাতে, অর্থাৎ 1:2 অনুপাত, অর্থাৎ 126 টাকা কেজি ওজন হচ্ছে 135 টাকা কেজি, 1 কেজি, 126 টাকার হচ্ছে 1 কেজি, কিন্তু 2 অনুপাতের যেটা সেটা নেই, বলেছে এই অনুপাতে তৃতীয় প্রকারের সাথে মেশানো হয়, তৃতীয় প্রকার মেশানো হয়, যদি মিশ্রণটির মূল্য হয় প্রতি কেজি 153 টাকা, অর্থাৎ এই যে 135 টাকা 126 টাকা এটার দাম জানা নেই,
2 কেজি ওজন, এটার দাম জানা নেই, ধরে নিলাম x টাকা কেজি, 2 কেজি টোটাল মূল্য। তাহলে এটা হচ্ছে প্রথমটার মূল্য, দ্বিতীয়টার মূল্য, এবং 3 নাম্বার যেটা আছে এটা প্রতি কেজি তৃতীয় প্রকারের দাম কত হবে জানা নেই, 2x, x টাকা কেজি। তাহলে আমরা তো টোটালটা যোগ করে দিতে পারি, টোটাল x টাকা কেজি, এটা 2 কেজি, এটাও 1 কেজি, এটাও 1 কেজি, তাহলে টোটাল দাম কত পড়লো? 261 টাকা এই জায়গাটা, প্লাস 2x এত টাকা, ক্রয় মূল্য এত টাকা, তাই না? 261 তো, 261 টাকা প্লাস 2x টাকা, এটা হচ্ছে 4 কিলো, 3 একে 4, 2 কিলো একে 3 কিলো একে 4 কিলো, 4 কিলোর মোট মূল্য এটা, মানে 4 ইউনিটের মোট মূল্য এটা। বলেছে গড়ে কত, 153 টাকা করে গড়ে, অর্থাৎ 1 কেজির দাম। তাহলে 4 কিলোর দাম পড়ছে কত, 612 টাকা। তাহলে আমরা লিখতে পারি 612 টাকা, হয়ে গেল। তাহলে এই টাকাটা 261 টাকা বিয়োগ করতে হবে, 351 টাকা, 2 দিয়ে ভাগ করলে 17 দুগুণে 34, 5 দুগুণে 10, এত। এক্স এর মান 175.5, অর্থাৎ এই যে 2 কিলো ছিল সেটার দাম ছিল 1 কেজি 175.5 টাকা করে। বোঝা গেল? নেক্সট অঙ্ক, 3টি পাইপ এ, বি এবং সি একটি ট্যাঙ্ক 6 ঘন্টায় পূরণ করতে পারে। 3টি পাইপ এ, বি, সি 6 ঘন্টায় পূর্ণ করে, 3টি পাইপ মিলে 6 ঘন্টায় পূর্ণ করে। এটিতে 2 ঘন্টা একসাথে কাজ করার পরে সি বন্ধ করে দেয়। এরা সবাই 2 ঘন্টা কাজ করে, তারপরে সি কাট, বন্ধ। এবং এ এবং বি 7 ঘন্টার মধ্যে অবশিষ্ট অংশ পূরণ করতে পারে। তাহলে 2 ঘন্টার পরে সি বন্ধ, তাহলে তো কাজ শেষ হবে না, অবশিষ্ট থেকে যাবে। সেই অবশিষ্ট কাজটা এ প্লাস বি 7 ঘন্টায় পূর্ণ করে। কত ঘন্টায়? 7 ঘন্টার মধ্যে অবশিষ্ট অংশ পূর্ণ করতে পারে। ট্যাঙ্কটি পূর্ণ করতে সি একাই কত ঘন্টা সময় নেয়? টোটাল কাজ কত? টোটাল কাজ এত, 6 ঘন্টায় সম্পূর্ণ করে 1 ইউনিট কাজ। তাহলে তারা 2 ঘন্টায় কত কাজ করছে? যদি আমি এইভাবে বের করি 2 ঘন্টায় তারা কত কাজ করছে, কেটে দিলাম 2 ঘন্টায়, 1/3 কাজ 2 ঘন্টায় করছে। 1 থেকে যদি বাদ দিয়ে দিই তাহলে 2/3 এই কাজটা, যে অবশিষ্ট কাজটা, বোঝাতে পারলাম? সিম্পল ম্যাথ, ইউনিটে গেলাম না, এইভাবে চলে আসলাম, আমার অঙ্ক বুঝতে হবে ব্যাপারটা। 2 ঘন্টার পরে সি কাট, তাহলে 1/6 থেকে বাকি কাজ তারা 7 ঘন্টায় পূর্ণ করে। বাকি কাজ এই যে 2 ঘন্টা চলার পরে সি কে যে বন্ধ করে দেয়, তাহলে 1/6 এত অংশ কাজ 2 ঘন্টা চললো, কাটলে 2 ঘন্টায় তারা 1/3 কাজ করে, 1 থেকে বাদ দিলে 2/3 তো বাকি কাজটা, 2/3 বাকি কাজটা, এই কাজটা কিন্তু তারা 7 ঘন্টায় করছে। 3 7 21, তাহলে 2 = 21, 1 ইউনিট সমান 10.5, অর্থাৎ এ প্লাস বির পুরো কাজটা করতে 10.5 দিন লাগবে, যদি তারা এরা একা করে, এই দুইজনে করে, সি কে বাদ দিয়ে যদি করতে যায়, তাহলে এই কাজটা এ আর বি এর 10.5 দিন লাগবে, 10.5 ঘন্টা লাগবে। বোঝা গেল? এইখান থেকেই এদের দুইজনের বের করে নিলাম যে তারা একটা কাজ কত ঘন্টায় করতে পারে, 10.5 ঘন্টায়। এ আর বি যদি করে কাজটা 10.5 ঘন্টায় কমপ্লিট করবে, কিন্তু 3 জনে মিলে 6 ঘন্টায় বলেছে, তাহলে এ ইন্টু বি, এ মাইনাস বি, তাহলে সি এরটা পেয়ে যাব একবারে, তাই না? 3 15 45, 3 দুগুণে এত, 7 15 105, 14 ঘন্টা। সি 14 ঘন্টায় কাজটা শেষ করবে। কত ঘন্টায়? 14 ঘন্টায়। নেক্সট অঙ্ক,
ABC একটি চারণ ভূমি ভাড়া করে। এ 7 মাসের জন্য 10টি বলদ, 7 মাসের জন্য 10টি বলদ, ইউনিট অনুপাত বের করে নাও এইভাবেই। 7 মাসের জন্য 10টি বলদ, এটা A। B 12টি বলদ 5 মাসের জন্য, আর C হচ্ছে 15টি বলদ 3 মাসের জন্য। চারণের জন্য রাখে। চারণ ভূমির ভাড়া 175 টাকা হলে C তার ভাগের ভাড়া হিসেবে কত দেবে? কত টাকা? 175 টাকা। তাহলে এখান থেকে আমরা 5 দুগুণে 10, 5 একে 5, 3 5 15 কেটে দিলাম। 7 দুগুণে 14, 12, 9। C কত টাকা দেবে? C 9 ইউনিট দেবে। তাহলে 9 বাই, এখানে পাচ্ছি কত? 21 হচ্ছে 35 ইন্টু 175 টাকা। 7 দুগুণে 14, 5 7 35, 5 5 25। কত টাকা দেবে C? C দেবে 45 টাকা, তাই না? তাই তো। 3 15 45, 5 দুগুণে 10, 5 একে 5, 3 5 15, 5 দিয়ে কাটলাম। ঠিক আছে। 7 দুগুণে 14, 12 একে 12, 3 3 9। এটা হচ্ছে 35, 9 বাই 35। পঁয়তাল্লিশ টাকা। ঠিক আছে। তাহলে C কত টাকা দেবে? 45 টাকা দেবে। নেক্সট অঙ্ক। একটি লোকসভা নির্বাচনে A মোট ভোটের 30% ভোট পায়। মোট ভোট 100%, A পাচ্ছে 30%। কে পাচ্ছে? A। B মোট ভোটের 25% পেয়েছে। B পাচ্ছে 25%। 100%-এর মধ্যে 30% A নিয়ে নিল, B নিয়ে নিল 25%, হয়ে গেল কত? 55%। বাকি থাকলো 45%। 100%-এর মধ্যে বাকিটা এটা 45%। ঠিক না? C বাকি সংখ্যক ভোট পায়। তাহলে এটা পায় কে? 45% C পায়। এবং পার্টি এর তুলনায় 18,000 ভোট বেশি পায়। অর্থাৎ এর থেকে বি, এর থেকে C 18,000 ভোট বেশি পাচ্ছে। তাহলে এর অনুপাত কত? 30 এর পার্সেন্ট কত? 30%। বি এর কত? 15%, 45%। তাহলে দুটোর মধ্যে পার্থক্য কত? 15%-এর পার্থক্য সমান সমান এত। তাহলে টোটাল ভোট কত সেটা বেরিয়ে আসবে। টোটাল ভোট কত বেরিয়ে আসবে, এদের মধ্যে পার্থক্যটাই এটা। তাহলে 18,000 ইন্টু 100/15, তাই না? 3 5 15, 3 6 18, 5 20 100। টোটাল কত? 12 পরে 4টে শূন্য। এত ভোট, 1,20,000 ভোট টোটাল ভোট। তো প্রশ্নতে এখানেই শেষ না। শেষে কি বলেছে? পার্টি বি কতগুলি ভোট পেয়েছে? বি পেয়েছে তো 25%-এর, তাই না? 25% যদি করি, শূন্য কেটে গেল, 25 12, এটা কত হয়ে যাবে? 30,000। এত ভোট পেয়েছে বি, 30,000 ভোট। ক্লিয়ার? নেক্সট অঙ্ক বলেছে একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 4:3। তাহলে দুধ হচ্ছে 4x, 3x হচ্ছে জল। যদি 2 টন জল ঢালা হয়, তার মানে এর মধ্যে 2 টন জল আরো ঢালবে, তাহলে অনুপাত হয় 8:7। তা লিখতে হবে এইভাবে, +2 = 8:7। এটা কেটে দিই, উপরে ছোট করে দিই কেটে। তাহলে পাচ্ছি কত? 7x = 6x + 4, এই পাশে x = 4। তাহলে টোটাল ইউনিট কত? এবার কি বলেছে শেষে? বর্তমানে মিশ্রণের মোট পরিমাণ কত? মোট পরিমাণ কত ছিল? 7 ইউনিট। 4 আর 3 7 ইউনিট। 7-এর সাথে যদি 4 গুণ করি, 4 7 28, আর পরে ওই যে 2 মিশিয়েছিল, 28 2 30 লিটার। একটি ট্রেন পি থেকে সকাল 9টায় 30 কিমি/ঘন্টা বেগে অন্য একটি ট্রেন কিউ থেকে সকাল, আচ্ছা, একটি ট্রেন পি থেকে সকাল 9টায় 30 কিলোমিটার/আওয়ারে 9টায়
30 কিমি/আওয়ারে বেগে অন্য একটি ট্রেন কিউ থেকে সকাল 11টায় 45 কিমি বেগে একে অপরের উদ্দেশ্যে রওনা দিল। কথাটা বলেছে এখান থেকে একজন রওনা দিয়েছে 9টায় 30 কিমি/আওয়ারে, এদিক থেকে রওনা দিয়েছে, এটা পি, এটা কিউ, এ দিয়েছে সকাল 11টায় 45 কিলোমিটার/আওয়ারে। 9টার সময় 30 কিমি/আওয়ারে, 11টার সময় 45 কিমি/আওয়ারে। বোঝা গেল? যদি তাদের মধ্যে দূরত্ব 300 কিলোমিটার হয়, আচ্ছা এর মধ্যে দূরত্ব 300 কিলোমিটার, 300 কিলোমিটার দূরত্ব, তবে যখন তারা সাক্ষাৎ করবে তখন সময় কত? এবার দেখো, এ সকাল 9টায় চলেছে 30 কিমি/আওয়ারে, এ চলেছে 11টার সময়, তাহলে 2 ঘন্টা আগে চলেছে, তাহলে 2 ঘন্টায় কত কিলোমিটার চলে গেছে? 60 কিলোমিটার। 30 কিমি/আওয়ার হলে 2 ঘন্টায় 60 কিলোমিটার অলরেডি চলে গেছে। টোটাল দূরত্ব 300 কিলোমিটার হলে আর 60 কিলোমিটার যদি অলরেডি চলে যায়, তাহলে আর বাকি এখন থাকবে কত? 240 কিলোমিটার। 240 কিলোমিটার। এবার ওদের টাইম সেম 11টা। ক্লিয়ার? 11টা হয়ে গেল। এবার বিপরীত হলে কি করতে হয়? স্পিড যোগ করতে হয়। যোগ করলে 75, বাস হয়ে গেল। 3 25 75, 3 8 24, 5 5 25, 5 16 80। 5 দিয়ে 16কে ভাগ করতে হবে। 3 ঘন্টা 12 মিনিট, তাই না? 3 ঘন্টা 12 মিনিট তারা সাক্ষাৎ করবে, তখন সময় কত? তো 2 ঘন্টার পরে ধরা যাবে না, কারণ 2 ঘন্টা 9 ঘন্টার পরে ধরা যাবে না, কারণ 9 ঘন্টার পরে 2 ঘন্টা চলার পরে তবে তো সেম হয়েছে। এরও 11টা, তখন এরও 11টা, তো 11টার পরে আরো 3 ঘন্টা 12 মিনিট, 12 1 2, তাহলে 2 কটা বাজবে তখন? 2:12 PM। 11টার পরে 12 1 2, 2:12 PM। ক্লিয়ার? নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক একটা ট্রিপলেট আছে এই অঙ্কটায়। এই ট্রিপলেটটা মনে করতে পারলে তবে অঙ্কটা তাড়াতাড়ি হবে। বলেছে একক দৈর্ঘ্যের 70টি কাঠি দিয়ে একটিও না ভেঙে সমকোণী ত্রিভুজ তৈরি করা হলো। এটা একটা সমকোণী ত্রিভুজ, কিন্তু 70টা কাঠি দিয়ে বানানো হয়েছে। এটা কতগুলো কাঠি? 70টা কাঠি। 70টা কাঠি দিয়ে একটা সমকোণী ত্রিভুজ বানিয়েছে, একটাও না ভেঙে। ত্রিভুজের ক্ষেত্রফল কত? এর ট্রিপলেট আছে। ট্রিপলেট কি? 20, 21, 29। 29 হচ্ছে অতিভুজ, 20 যাই ধরো, 20 ধরো লম্ব, 21 ধরো এত। ঠিক আছে? কারণ 20 20 400, 21 21 441, সরি যোগ করলাম 841। তো 29-এর স্কোয়ার কত? 29-এর স্কোয়ারটা দেখো, 9 9 81, 8, 9 2 18, 26, 9 2 18, 1 2 2 4, 1 5, হলো 841। তো এটা একটা ট্রিপলেট। এই ট্রিপলেটটা মনে করতে পারলে অঙ্কটা খুব সহজ। এবার বলেছে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? একের ক্ষেত্রফল বের করতে পারো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়েও, 210 ক্ষেত্রফল। আর না হলে টোটাল পরিসীমা এটা কত? 70টি কাঠি মানে কি? পরিসীমাই এত, যোগ করো 70। তাহলে 70 যদি পরিসীমা হয়, তাহলে অর্ধ পরিসীমা দিয়েও তুমি করতে পারো এই ফর্মুলায়। অর্ধ পরিসীমা 35, তাহলে 35 মাইনাস 21, 35 মাইনাস 20, 35 মাইনাস 29 করতে পারো। এটা দিয়েও এটাই আসবে। বোঝা গেল? এটা একটা ট্রিপলেট, 20 21 29। সেই ট্রিপলেটটা মনে করতে পারলে সব থেকে তাড়াতাড়ি হবে অঙ্কটা। আর না হলে 70টা কাঠি দিয়ে বানিয়েছে একটা সমকোণী ত্রিভুজ,
তাহলে কি করে ধরবো বাহু কত কোন দিকে? ঠিক আছে, ভালো লাগলে কমেন্ট করবে অঙ্কটা। নেক্সট অঙ্ক, একটি কোম্পানির প্রতিটি কর্মচারীর গড় বেতন 350 টাকা। ধরে নিলাম কোম্পানিতে এক্স জন লোক ছিল, প্রত্যেকজনের 350 টাকা মোট টাকা। 10 জন সিনিয়র কর্মচারীর গড় বেতন 450 টাকা। তাহলে এখান থেকে 10 জন এবার সিনিয়র হয়ে গেছে, 450 টাকা। তাহলে 450 টাকা কয়জনের? 10 জনের। তাহলে এক্স থেকে আমি 10 জন বাদ দিয়ে দিই, বাকি কর্মচারীটা হয়ে গেল। এবার টোটাল তো একজন, এক্স থেকে যদি সিনিয়র 10 জন বাদ দিই তাহলে বাকিটা, তো বাকিদের গড় বেতন 250 টাকা। তো এটার কথাই বলেছে, এই যে এক্স মাইনাস 250 টাকা, কিন্তু বলেছে আবার সবার গড় 350 টাকা। তাহলে ইকুয়াল টু 350 এক্স, এটাই তো সমীকরণ, তাই না? 350 এক্স। তাহলে মোট কতজন কর্মচারী ওই কোম্পানিতে কাজ করে, এটা সলিউশন করলে হয়ে যাবে। তাহলে এই জায়গাটা 350 এক্স ইকুয়াল টু 4500 প্লাস 250 এক্স মাইনাস 2500, এটা বিয়োগ করতে হবে। তাহলে 2000, এটা এই পাশে আসলে পাচ্ছি কত? 100 এক্স, এই পাশে থাকছে 2000, 0 0 কেটে দিলাম। তাহলে এক্স এর মান 20, অর্থাৎ 20 জন কর্মচারী ছিল। মোট কতজন কর্মচারী ওই কোম্পানিতে কাজ করে? 20 জন। এক ব্যক্তির খরচ ও সঞ্চয় অনুপাত 4:3। এটা হচ্ছে খরচ, এটা হচ্ছে সঞ্চয়। তাহলে খরচকে আমি 400 টাকা ধরে নিলাম, সঞ্চয়কে 300 টাকা ধরে নিলাম, মোট আয় 700 টাকা। মোট আয় 700 টাকা ধরে নিলাম। বলেছি কি, যদি তার সঞ্চয় আয়ের এত গুণ বাড়ে, সঞ্চয় এত, আয়ের কত, আয় কত? 700 টাকা, তার যদি 1/5 গুণ বাড়ে, অর্থাৎ তাহলে 140 টাকা এর সাথে অ্যাড হবে, বেড়ে গেছে। এবার সঞ্চয় 440 টাকা হয়ে গেছে। তাহলে খরচ কত হলো এবার? তাহলে 700 টাকা থেকে যদি 440 টাকা বাদ দিই তাহলে 260 টাকা এখন তার খরচ। বেড়েছে, বাড়ার পরে এত হয়েছে সঞ্চয়, তাহলে খরচ এখন কমে গেছে, সঞ্চয় বেড়ে গেছে, খরচ কমে গেছে। 260 টাকা এখন খরচ হচ্ছে, আগে হতো এত। ক্লিয়ার? তো বলেছে এবং আয় একই থাকে, আয় বাড়ছে না, 700ই আছে। তবে নতুন খরচ ও সঞ্চয়ের অনুপাত হবে। এখন নতুন খরচ কত? এত টাকা। নতুন খরচ কত? এত টাকা। নতুন সঞ্চয় কত? এত টাকা। 13:22 বোঝা গেল? একটি দ্রব্যকে 14.2/7% হারে বিক্রি করলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত হবে 714.98 প্লাস 2/7%, অর্থাৎ 100/700 কাটলে কত? 1/7। ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত এত পার্সেন্ট হারে বিক্রি করলো, তার মানে কি এটা লাভে? তাহলে 7 টাকা ক্রয় মূল্য আর 7 টাকার 8 টাকা বিক্রয় মূল্য, তবেই তো হচ্ছে 7 টাকায় 1 টাকা লাভ ইন্টু 100-এ কত, তবেই এটা আসবে 14.2/7। 7 টাকা ক্রয় মূল্য, 7 টাকার উপরে 1 টাকা আছে, 8 টাকা বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত হচ্ছে এটা। বোঝা গেল? এটা উত্তর। নেক্সট অঙ্ক, রামকে পরীক্ষা কেন্দ্রে 6 ঘন্টার মধ্যে পৌঁছাতে হবে। 6 ঘন্টার মধ্যে পৌঁছাতে হবে। মোট যাত্রাপথ 250 কিলোমিটার। যাত্রাপথ 250 কিলোমিটার, 6 ঘন্টার মধ্যে পৌঁছাতে হবে। যদি রাম এত অংশ দূরত্ব 3.5 ঘন্টা অতিক্রম করে, অর্থাৎ 250 কিলোমিটারের 3/5 অংশ, অর্থাৎ 150 কিলোমিটার, তার সময় লাগছে 3.5 ঘন্টা, তার হাতে আছে আর 100 কিলোমিটার, কিন্তু 6 ঘন্টার মধ্যেই পৌঁছাতে হবে। তার মানে বাকি আছে আর তার 2.5 ঘন্টা হাতে, দূরত্ব 100, সময় 2.5 ঘন্টা বাকি। আর তাহলে বাকি রাস্তায় কত বেগ প্রয়োজন যাতে নির্ধারিত সময়ের 30 মিনিট আগে সে গন্তব্যে পৌঁছাবে? অর্থাৎ 2.5 ঘন্টার জায়গায় 2 ঘন্টায় পৌঁছাবে,
তাহলে তার স্পিড তো বাড়াতে হবে। তাহলে 2 ঘন্টায় পৌঁছাতে গেলে দূরত্ব 100, টাইম দিয়ে দিয়েছে 2, আড়াইয়ের থেকে 2 করেছে, তাহলে 2 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে 50 কিলোমিটার পার আওয়ার করলেই 2.5 ঘন্টার জায়গায় 2 ঘন্টায় পৌঁছে যাবে। বোঝা গেল অঙ্কটা? এই হচ্ছে অঙ্ক। এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসবে। ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আজকাল তো হয়তো রিজনিং দেওয়া হচ্ছে না বলে অনেকে রিজনিং দিকে একটু ঝোঁক দিয়েছে। অবশ্যই এক্সাম ক্র্যাক করতে হবে, ঠিক আছে? মোটামুটি ম্যাথে যদি কভার হয়ে যায়, রিজনিং এর দিকে ঝোঁক দাও এবং এক্সাম কভার মানে ক্র্যাক করতে হবে। মেন উদ্দেশ্য এক্সাম ক্র্যাক করতে হবে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যদি ভালো লাগে ক্লাসটি। ম্যাথগুলো ইম্পর্টেন্ট ছিল, গুরুত্বপূর্ণ ছিল, এবং এই ম্যাথগুলো রিভিশন ক্লাস হলো এর আগে দিয়েছি, এবং আগে এখন একটু রিভিশন দিতে যাই যেন পরীক্ষায় যদি ভুলে ভুলে যায় একটু যেন মনে থাকে।